আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি কখনো একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন? দেশে কিন্তু নির্বাচন আসে। আমরা অনেক উৎসাহ নিয়ে ভোট দিই। পুরনো সরকার কিন্তু বিদায় নেয়, আর নতুন সরকার তখন ক্ষমতায় আসে। চারিদিকে উৎসবের আমেজ থাকে, নতুন প্রতিশ্রুতি। কিন্তু কিছুদিন পরই মনে হতে শুরু করে, আরে মৌলিক বিষয়গুলো তো সেই আগের মতোই চলছে। সরকার বদলালো ঠিকই, কিন্তু রাষ্ট্রের চাকা যে পথে ঘুরছিল, ঠিক সেই পথেই যেন ঘুরতে থাকে। তখন কি মনের ভেতর এই প্রশ্ন জাগে না, আসলে কি দেশটা শুধু আমাদের নির্বাচিত নেতারাই চালান, নাকি পর্দার আড়ালে ক্যামেরার ফোকাসের বাইরে অন্য কেউ এখানে সুতা নাড়ছে? আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা নিয়ে চায়ের কাপ থেকে শুরু করে রাজনীতির আড্ডায় বর্তমান সময়ে প্রচুর তর্ক বিতর্ক হয়। বিষয়টা হলো ডিপ স্টেট বা অদৃশ্য রাষ্ট্র। শব্দটা শুনলেই হয়তো চোখের সামনে ভেসে ওঠে হলিউড সিনেমার কোনো অন্ধকার ঘর, যেখানে বসে কয়েকজন খলনায়ক সারা দুনিয়া নিয়ন্ত্রণের ছক কষে। কিন্তু বাস্তবতা আসলে মোটেও কিন্তু সেরকম সিনেমেটিক কিছু নয়, বরং এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং আমাদের চোখের সামনে ঘটার ঘটনা। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, রাষ্ট্র তো শুধু প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভাকে নিয়ে তৈরি হয় না। এর ভেতরে বিশাল একটা স্থায়ী কাঠামো আছে। সেখানে আছে আমলাতন্ত্র, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী এবং এমনকি আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো। এই পুরো জালটাই হলো রাষ্ট্রযন্ত্র। আর এই যন্ত্রের ভেতরে ঘাপটি মেরে থাকা স্থায়ী এবং প্রভাবশালী অংশটি হলো ডিপ স্টেট। এরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় না ঠিকই, কিন্তু রাষ্ট্রের নীতি, অর্থনীতি আর নিরাপত্তার মতো সংবেদনশীল জায়গাগুলোতে এদের প্রভাব থাকে সব থেকে বেশি। এখন আপনি হয়তো ভাবতে পারেন, এরা আসলে কিভাবে কাজ করে, এদের কৌশলটা আসলে কি? দেখুন, সবচেয়ে বড় কৌশলটা হলো ধারাবাহিকতা। একজন রাজনীতিবিদ ক্ষমতায় আসেন 5 বছরের জন্য, কিন্তু একজন শীর্ষ পর্যায়ের আমলা বা কৌশলগত দপ্তরের কর্মকর্তা সেই একই জায়গায় থাকেন দশকের পর দশক। নতুন একজন মন্ত্রী এসে মন্ত্রণালয়ে বসেন ঠিকই, কিন্তু কোনো একটা বড় চুক্তির ফাইল বা পলিসির খসড়াটা তৈরি করে দেন সেই স্থায়ী কর্মকর্তারাই। অনেক সময় দেখা যায় মন্ত্রী হয়তো পুরোটা না পড়েই শুধু একটা সই করে দিচ্ছেন। তাহলে একবার ভাবুন তো, আসল ক্ষমতাটা আসলে কার হাতে? এরপর আসে এখানে তথ্যের খেলা। সরকার তো আর নিজে গিয়ে মাঠ পর্যায়ে সব খবর কোনো দিনই জোগাড় করে না। গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো তাদের টেবিলে যে রিপোর্ট দেয়, তার উপর ভিত্তি করে কিন্তু বড় বড় রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো নেওয়া হয়ে থাকে। অর্থাৎ যারা সরকারকে তথ্য দিচ্ছে, তারা খুব সহজেই এই সিদ্ধান্তগুলোকে নিজেদের সুবিধা মতো কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তথ্য নিয়ন্ত্রণ করা মানেই কিন্তু এক কথায় বলা যায় অদৃশ্যভাবে ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা। এবং এর সাথে যোগ হয় বিশাল অঙ্কের টাকার খেলা। বড় বড় কর্পোরেট গোষ্ঠী, আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা বা এনার্জি সেক্টরের সিন্ডিকেট গুলোর কথা ভাবো। রাষ্ট্র যখন ঋণের ভারে জর্জরিত থাকে বা বড় কোনো প্রজেক্টের জন্য এই ব্যবসায়ীদের উপর নির্ভর করে, তখন কিন্তু চাইলেও সরকার স্বাধীনভাবে অনেক সিদ্ধান্ত এখানে কখনোই নিতে পারে না। তাদের কথা শুনতেই হয়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, যখন দেশে কোনো রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সংকট তৈরি হয়, তখন এই অদৃশ্য কাঠামো সব থেকে বেশি সক্রিয় হয়ে ওঠে। দেশের স্থিতিশীলতা দরকার, এই ধোঁয়া তুলে তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজেদের নিয়ন্ত্রণ আরো মজবুত করে নেয়। এখন প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই ডিপ স্টেট আসলে কতটা প্রাসঙ্গিক? দেখুন, আমাদের প্রশাসনিক কাঠামো কিন্তু রাতারাতি আকাশ থেকে পড়েনি। এটা সেই ব্রিটিশ আমলের ঔপনিবেশিক কাঠামোরই একটা সরাসরি ধারাবাহিকতা। এরপর আমাদের ইতিহাসে লম্বা সময় ধরে বিভিন্ন সময় সামরিক শাসনও এসেছে।
বারবার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। বর্তমানে রাজনীতিতে বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর যে একচেটিয়া প্রভাব রয়েছে তা তো আমরা প্রতিনিয়তই দেখছি। তাই আমাদের দেশে যে একটা অদৃশ্য ক্ষমতার বলয় বা ডিপ স্টেট কাজ করে না, এটা কিন্তু চোখ বন্ধ করে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এখানেই একটা বড় সতর্কতার ব্যাপার আছে। সেটা হচ্ছে সবকিছুকেই যদি আমরা ডিপ স্টেটের ষড়যন্ত্র বলে চালিয়ে দিই, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ধরুন, সরকার কোনো একটা ভুল সিদ্ধান্ত নিল, অর্থনীতিতে ধস নামলো, কিংবা বড় কোনো দুর্নীতি হলো, আর আমরা খুব সহজেই বলে দিলাম, আরে এটা তো ডিপ স্টেটের কাজ, বেচারা সরকারের কি দোষ। এতে করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো জবাবদিহিতাই আর কিন্তু থাকে না। তারা খুব সহজেই নিজেদের ব্যর্থতার দায়ে এই অদৃশ্য শক্তির ঘাড়ে চাপিয়ে পার পেয়ে যেতে পারে। তাই এই ডিপ স্টেটের কথা বলে রাজনীতিবিদদের ছাড় দেওয়ার বিন্দুমাত্র কোনো সুযোগ দেওয়ার দরকার নেই। আসলে ডিপ স্টেট কোনো অলৌকিক ভূতের গল্প নয়, আবার সব সমস্যার একমাত্র জাদুকরী ব্যাখ্যাও কিন্তু নয়। এটা মূলত একটা দুর্বল গণতন্ত্রের উপসর্গ, যেখানে রাজনৈতিক দলগুলোর ভেতরেই সুস্থ গণতন্ত্র চর্চা নেই, যেখানে সংসদ ঠিকমতো সরকারের কাজের নজরদারি করতে পারে না, গণমাধ্যম স্বাধীনভাবে সত্যিটা তুলে ধরতে ভয় পায়, আর ঠিক সেখানেই এই অপ্রাতিষ্ঠানিক শক্তিগুলো ক্ষমতার শূন্যস্থান পূরণ করে নেয়। অন্যদিকে যদি একটা দেশে স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা নিশ্চিত করা যায়, এবং রাজনৈতিক নেতৃত্ব যদি সৎ ও শক্ত হয়, তাহলে এই অদৃশ্য নেটওয়ার্ক গুলো কখনোই কিন্তু খুব বেশি ডালপালা মেলাতে কখনোই পারে না। সবশেষে আমি একটা কথাই এখানে বলতে চাই। দেখুন, নির্বাচন শেষ হয়ে সরকার গঠন হওয়া মানেই কিন্তু গণতন্ত্রের কাজ শেষ হয়ে যাওয়া নয়। গণতন্ত্র মানে শুধু 5 বছরে একদিন লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া নয়। আপনার রাষ্ট্রটা আসলে কে চালাচ্ছে, কার কথায় পলিসি তৈরি হচ্ছে, আপনার ট্যাক্সের টাকা কাদের পকেটে যাচ্ছে, এই সব নিয়ে আমাদের, অর্থাৎ সাধারণ নাগরিকদের সবসময় কিন্তু সজাগ থাকতে হবে। কারণ রাষ্ট্রটা যদি সত্যি সত্যি আমাদের না হয়, তাহলে ওই অদৃশ্য হাতগুলোই সবসময় কিন্তু আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে যাবে। আর সেই অদৃশ্য হাতের শেকল ভাঙার একমাত্র উপায় হলো সচেতনতা এবং প্রশ্ন করার সাহস। এখনকার মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই, অবশ্যই নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিও রিলেটেড যদি কোনো মন্তব্য আপনাদের থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।